हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल सुनायन्स क्लासरूम। आज के तुम्हारे जो নিয়ে এসেছি আমাদের ডেলি মক টেস্ট সিরিজের 28 নম্বর মক টেস্ট। এটা একদিক থেকে ভালো খবর, কারণ আজকে 28 নম্বর মক টেস্ট, আগামীকাল 29 নম্বর মক টেস্ট হবে। 30 নম্বর মক টেস্ট আমরা এই সিরিজের ওটা বন্ধ রাখবো। আমি দিন বলবো তোমাদেরকে, সেই দিনে অনলাইনে পার্টিকুলার একটা সাইটে এক্সাম নেব, কিভাবে নেওয়া হবে, সেই সাইটে কিভাবে তুমি এনরোল করবে, পরীক্ষা দেওয়ার নিয়ম কী হবে, এই সমস্ত কিছু নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। প্রত্যেকে সেটা দেখবে এবং সেই মতো 30 নম্বর মক টেস্ট দেবে। ফিউচার প্ল্যান কী হবে, ওই পরীক্ষা হওয়া পর্যন্ত, ওই 30 নম্বর মক টেস্ট নেওয়া অবধি আমাদের নেক্সট প্ল্যান কী থাকবে, মক টেস্ট কীভাবে এগোবে, এর পরের সিরিজ শুরু হবে কি হবে না, যদি হয় সেটা কোন কোন এক্সামকে মাথায় রেখে হবে, এই যাবতীয় বিষয় নিয়ে বেশ কয়েকটা প্ল্যান আমার মাথায় আছে। সেগুলো তোমাদের সাথে আমি ডিসকাস করব সঠিক সময়ে। তো যাই হোক, আজকের মক টেস্ট শুরু করছি। বেশ কয়েকটা আলাদা প্রশ্ন আছে ডেফিনেটলি, যেহেতু আমাদের একটা প্রাইজ দেওয়ার ব্যাপার আছে এবং তার মধ্যে কয়েকটা প্রশ্ন আমাকে রাখতে হবে ডেফিনেটলি, যেখানে তোমাদের মাথা খাটাতে হবে, তাই না? তো সেই টাইপ আমি আজকে নিয়ে আসছি। ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে 28 নম্বর মক টেস্টের। হি ইজ ইন ডিফিকাল্টিজ বাট আই এম শিওর হি উইল ওয়েদার দ্য স্টর্ম। হি ইজ ইন ডিফিকাল্টিজ বাট আই এম শিওর হি উইল ওয়েদার দ্য স্টর্ম। আন্ডারলাইন করা আছে ওয়েদার দ্য স্টর্ম। এই ইডিয়মটার মানে কি? ওয়েদার দ্য স্টর্ম মানে কি? টলারেট দ্য ইনসাল্ট, ওভারকাম, স্ট্রাগল, নাকি অল অফ দ্য অ্যাবাভ? ভেবে চিন্তে উত্তর দেবে, ভাবনা চিন্তা করে উত্তর দাও। টলারেট দ্য ইনসাল্ট, ওভারকাম, স্ট্রাগল, নাকি অল অফ দি অ্যাবাভ? উত্তর কী হবে তোমাদের? তোমাদের সময় আর 10 সেকেন্ড। হি ইজ ইন ডিফিকাল্টিজ বাট আই এম শিওর হি উইল ওয়েদার দ্য স্টর্ম। একটা মজার জিনিস দেখো, ওয়েদার কথাটাকে একটা ক্রিয়াপদ হিসেবে, ভার্ব হিসেবে ইউজ করা আছে, তাই না? ওয়েদার দ্য স্টর্ম, খুব ইন্টারেস্টিং ভার্ব কিন্তু। এই ওয়েদার কথাটা এখানে দুর্দান্ত একটা ক্রিয়াপদ ব্যবহার হয়েছে। কোন অর্থে, সেটাই আমাদের কাছে মূল বিষয়। উত্তর হবে হি উইল ওয়েদার দ্য স্টর্ম মানে হি উইল ওভারকাম দ্য সিচুয়েশন, তাই না? বা ওভারকাম দ্য ডিফিকাল্টিজ। হি উইল ওভারকাম দ্য ডিফিকাল্টিজ, ঝড় কেটে যাবে। হি উইল ওভারকাম। নেক্সট 2 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, কোনো অপশন নেই। হি ট্রাইড অল প্ল্যান্স। হি ট্রাইড অল প্ল্যান্স, ইউজ দ্য ওয়ার্ড লেফট। খুব ইন্টারেস্টিং ওয়েতে দেওয়া আছে। হি ট্রাইড অল প্ল্যান্স বলা আছে, ইউজ দ্য ওয়ার্ড লেফট। ইউজ দ্য ওয়ার্ড লেফট, কীভাবে ইউজ করবে? লেফট কথাটাকে ইউজ করতে হবে, লেফট ক্রিয়াপদটাকে ইউজ করতে হবে এই জায়গাতে। হি ট্রাইড অল প্ল্যান্স, সে সব ধরনের যা যা প্ল্যান ছিল সে চেষ্টা করেছে, তাই না? সে চেষ্টা করলো। হি ট্রাইড অল প্ল্যান্স। উত্তর কী হবে? ইউজ দ্য ওয়ার্ড লেফট। এর আগে মক টেস্টে কিন্তু আমি করিয়েছি এই ধরনের প্রশ্ন, হুবহু এই ধরনের প্রশ্ন এর আগে আমি মক টেস্টে করিয়েছি। তাহলে তোমাদের কাছে অ্যান্সার কী হবে? তার মানে কি? হি ট্রাইড অল প্ল্যান্স, লেফট কথাটাকে ইউজ করতে হবে। যে ভুলে গেছো মক টেস্ট আগে দাওনি, সে তো পারবে না। আমি হিন্ট দিচ্ছি একটা, আমি বলছি এই বাক্যটাকে তোমাকে নেগেটিভ করতে হবে। এই বাক্যটাকে তোমাকে নেগেটিভ করতে হবে। লেফট দিয়ে করবে মানে বাক্যটাকে নেগেটিভ করতে হবে। মেক দিস সেন্টেন্স নেগেটিভ। নেগেটিভ কীভাবে করবে সেটা? দুটো হিন্ট পেলে, বাক্যটাকে নেগেটিভ করতে হবে এবং লেফট ইউজ করতে হবে। তো ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে, আর সময় দিচ্ছি না। একটা প্রশ্ন আগে করিয়েছিলাম, উই ফিনিশড এভরিথিং। উই ফিনিশড এভরিথিং বলা ছিল এই বাক্যটাকে নেগেটিভ করতে। উত্তর কী হয়েছিল? উই লেফট নাথিং আনফিনিশড, তাই না? উই লেফট নাথিং আনফিনিশড, কোনো কিছু অসমাপ্ত রাখিনি। সেইভাবে হি লেফট নো প্ল্যান আনট্রাইড। হি লেফট নো প্ল্যান আনট্রাইড, এইটুকু উত্তর আমাদের। হি লেফট নো প্ল্যান আনট্রাইড, সে কোনো প্ল্যানকেই চেষ্টা না করে রাখেনি। নেক্সট 2 নম্বর প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। আই লাইক অনলি সুইটস, আমি কেবলমাত্র মিষ্টি পছন্দ করি। আই লাইক অনলি সুইটস, মেক ইট নেগেটিভ।
আবার এটাকে নেগেটিভ করতে হবে, আই লাইক অনলি সুইটস, এটাকে নেগেটিভ কীভাবে করবে? খুব সহজ প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন। অর্থটাকে ভাবো, আমি শুধুমাত্র মিষ্টি পছন্দ করি, তার মানে কি? তার মানে কি? নেগেটিভ করতে হবে, না বাচক করো কিন্তু অর্থটাকে অপরিবর্তিত রাখো। যেটা বাংলায় আসবে হুবহু সেটা ট্রান্সলেশন তুমি ইংরেজিতে করবে, উত্তর কিন্তু বেরিয়ে যাবে। এই বাক্যে আমি কোনো অপশন দিইনি, কারণ তাহলে অনেকেই ঠিক করতে, ইংরেজি লেখার অভ্যেস চলে যেত। নিজেরা লেখো, সময় দিচ্ছি আর 20 সেকেন্ড, আর 20 সেকেন্ড সময় দিচ্ছি, উত্তরটি করো। আই লাইক অনলি সুইটস, আমি কেবলমাত্র মিষ্টি পছন্দ করি। উত্তর দিচ্ছি, আই লাইক অনলি সুইটস, এটাকে নেগেটিভ করলে দাঁড়ায় আমি মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করি না। আমি মিষ্টি ছাড়া আর কোনো কিছু পছন্দ করি না। এই যে কোনো কিছু না, মিষ্টি ছাড়া, ছাড়া কোনো কিছু না, এই পুরো অংশটাকে আমি ইংরেজিতে বোঝাবো নাথিং বাট। নাথিং বাট এই ফ্রেজটা দিয়ে ওই ছাড়া কোনো কিছু না এই অংশটা বেরিয়ে যাবে। তো আই লাইক নাথিং বাট সুইটস, এই হবে মতো উত্তর। আই লাইক নাথিং বাট সুইটস, মিষ্টি ছাড়া আমি কোনো কিছুই পছন্দ করি না। আই লাইক মানে আমি পছন্দ করি, তাই তো? সুইটস মানে মিষ্টি, কিন্তু মিষ্টি ছাড়া কোনো কিছুই পছন্দ করি না। এই যে কোনো কিছু ছাড়া এবং না, এই টোটালটা বেরিয়ে যাচ্ছে আমার নাথিং বাট এইটুকু ফ্রেজের মধ্যেই। ক্লিয়ার? কোনোভাবে উত্তর করবে না আই ডু নট লাইক। আই ডু নট লাইক নাথিং বাট বলবে না। নাথিং বলেছো মানে এর ভেতরে নট কিন্তু আছে, এর ভেতরে নট আছে, আর কোনোভাবেই এটাকে নাবাচক করবে না। আই ডু নট লাইক বলবে না। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। আই স হিম লাস্ট অ্যাট 10 AM, ইউজ দ্য পাস্ট পার্টিসিপল অফ সি। সি ক্রিয়াপদে এখানে পাস্ট টেন্স করা আছে, সিম্পল পাস্ট টেন্স করা আছে, V2 ইউজ করা আছে, সি স। আমি বললাম পাস্ট পার্টিসিপল ইউজ করো, মানে V3 ইউজ করবে তুমি, যেটা কি দাঁড়ায় না সিন। তোমাকে সিন ভার্বটাকে ইউজ করতে হবে, এই পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ইউজ করতে হবে বাক্যের মধ্যে। সময় দিচ্ছি 40 সেকেন্ড। যেহেতু ট্রিকি প্রশ্ন, এইটুকু হিন্ট থেকে তোমরা করো। বাক্যটাকে রিরাইট করবে, নতুন করে লিখবে, অর্থটাকে অপরিবর্তিত রাখতে হবে। আই স হিম লাস্ট অ্যাট 10 AM, 10টার সময় আমি তাকে শেষবারের মতো দেখলাম, তাই না? দেখেছিলাম। আই স হিম লাস্ট অ্যাট 10 AM, আমি তাকে শেষবারের মতো 10টার সময় দেখেছিলাম। চিন্তা করো, তোমাকে সিন কথাটা ইউজ করতে হবে। সিন কথাটা কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে, সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স হবে, টেন্স কি হবে না হবে, এই জায়গা থেকে হিন্ট নাও এবং বোঝার চেষ্টা করো বাক্যটা কি ধরনের বাক্য হবে, টেন্সটা কি থাকবে, অর্থটাকে অপরিবর্তিত রাখতে হবে, তাই না? আর কয়েক সেকেন্ড সময় নাও, আমি তারপরেও হিন্ট দেব, তোমাদেরকে উত্তর দেওয়ার সুযোগ আবার দেব। এতক্ষণ ফার্স্ট হিন্ট ছিল, নেক্সট হিন্ট বলছি। সেন্টেন্সটাকে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে, সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে। উত্তর করার চেষ্টা করো এবারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে, কিন্তু অর্থ অপরিবর্তিত থাকবে, অর্থ একেবারে অপরিবর্তিত থাকবে। কিভাবে আমি বলতে পারি না কি? আর সময় দেব না, যারা উত্তর করেছো যদি ঠিক হয় স্কোর নেবে, নাম্বার নেবে। আমি বলতে পারি না কি যে আমি তাকে 10 AM মানে সকাল 10টা থেকে দেখিনি, বা আর দেখিনি, যাই হোক দেখিনি, হ্যাঁ বাচক করো। দেখেছি মানে দেখিয়াছি, ইয়া প্রত্যয় যোগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু না বাচক, দেখিনি না বাচক আছে, তাই না? এই সেন্টেন্সটিকে তোমাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তাহলে কি দাঁড়াবে সেটা? আমি তাকে দেখিনি, আই হ্যাভ নট সিন হিম, আই হ্যাভ নট সিন হিম সিন্স 10 AM, সিন্স বসবে আর কিছু না, সিন্স 10 AM, আমি তাকে 10টা থেকে আর দেখিনি। আই হ্যাভ নট সিন হিম সিন্স 10 AM, এর মানেই দাঁড়ালো আমি তাকে 10টার সময় শেষ দেখেছিলাম, তারপর থেকে আর দেখিনি। মিটে গেল, ছিল সাধারণ অতীতকাল,
সেটাকে টেন্স পাল্টালাম, হলো পুরাঘটিত বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডেফিনেটলি সেই কারণেই সিন ইউজ করছি। এইটুকু কাজ ছিল। যাদের উত্তর ঠিক হয়েছে জানাও। নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 5, আই ক্যান নেভার ফরগেট ইউ। আই ক্যান নেভার ফরগেট ইউ, মেক ইট ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে তোমাকে, অর্থ যেন অপরিবর্তিত থাকে। আই ক্যান নেভার ফরগেট ইউ। ক্যান্ট আই এভার ফরগেট ইউ? ডু আই ফরগেট ইউ? ক্যান আই নেভার ফরগেট ইউ? ক্যান আই এভার ফরগেট ইউ? উত্তর কোনটা হবে? কোন বাক্যটি দেখে তোমার মনে হচ্ছে প্রশ্নে যে বাক্য দেওয়া আছে তার সাথে অর্থ একদম এক? আই ক্যান নেভার ফরগেট ইউ, মেক ইট ইন্টারোগেটিভ। অপশন দিয়েছি, ভাবনা চিন্তা করো। অর্থ এক থাকবে, আমি তোমাকে কখনো ভুলতে পারি না। আই ক্যান নেভার ফরগেট ইউ, তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। প্রথমে বাংলায় ভাবো, আমি তোমাকে কখনো ভুলতে পারি না। আই ক্যান নেভার ফরগেট ইউ, কখনো না, কখনো না তার মানে হচ্ছে নেভার, তাই না? তার মানে হচ্ছে না। আই ক্যান নেভার ফরগেট ইউ। উত্তর কী হবে? খুব সোজা প্রশ্ন, আর সময় দেবো না। উত্তর হবে ক্যান আই এভার ফরগেট ইউ, আমি কি তোমাকে কখনো ভুলতে পারি? ক্যান আই এভার ফরগেট ইউ তার মানে কি? তুমি যদি তোমার কোনো একজন বন্ধুকে বলো, তোমার বন্ধু রাগ করে বলছে তুই তো আমাকে একদিন ভুলে যাবি, তুই তো আমাকে একদিন ভুলে যাবি, তুমি তখন তাকে বলছো হ্যাঁ রে বোকা, আমি তোকে কখনো ভুলতে পারি? আমি তোকে কখনো ভুলতে পারি, তাই না? তার মানে কি? আমি তোকে কখনো ভুলবো না, আমি তোকে কখনো ভুলতে পারি না। আমি তোকে কখনো ভুলতে পারি, এর অর্থ কি? আমি তোকে কখনো ভুলতে পারি না। ছিল আই ক্যান নেভার ফরগেট ইউ, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে ক্যান আই এভার ফরগেট ইউ। আর তো নায়ের গল্প নেই, আর তো নায়ের গল্পটাই নেই, তাহলে আর নেভার তুমি কেন ইউজ করবে? আর ছিল ক্যান, তুমি এখানে ডু কেন ইউজ করবে, তাই না? আর ক্যান নট আই এভার হয় না, তাহলে নেভার ইউজ হতো। ক্যান নট আই এভার হয় না, নট এভার নয়, তাহলে নেভার ইউজ করতাম, তাহলে এটাও হবে না। উত্তর হবে ক্যান আই এভার ফরগেট ইউ। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। দ্য ওয়ার্ড ইলিজিবল মিনস, দ্য ওয়ার্ড ইলিজিবল মিনস আনফিট ফর এ পোস্ট, ফিট ফর এ পোস্ট, আনরিডেবল নাকি ক্লিয়ারলি রিটেন? আনফিট ফর এ পোস্ট, ফিট ফর এ পোস্ট, আনরিডেবল নাকি ক্লিয়ারলি রিটেন? উত্তর কোনটা হবে? খুব খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ইলিজিবল। উত্তর কোনটা হবে? কোনটা উত্তর হবে তোমাদের? অ্যান্সার হবে ইলিজিবল মানে যেটাকে পড়া যায় না, যেটা লেখা আছে অস্পষ্টভাবে, অর্থাৎ আনরিডেবল, যেটাকে পড়তে পারবে না, আনরিডেবল। আর এই যে ফিট আনফিটের গল্প, সেটা তো এলিজিবল, কথাটা তো আলাদা, এলিজিবল, তাই না? সেখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইলিজিবল নয়। ইলিজিবল মানে যেটা পড়া যায় না। নেক্সট 7 নম্বর প্রশ্ন, হিজ অ্যান্ড ড্যাশ and therefore he always talks about himself। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে বারবার এসেছে। হিজ অ্যান্ড ড্যাশ and therefore he always talks about himself। অপশন কী আছে? ইগোইস্ট, ইগোটিস্ট, সেলফিশ নাকি বোথ এ অ্যান্ড বি? কোনটা উত্তর হবে? ইগোইস্ট, ইগোটিস্ট, সেলফিশ নাকি বোথ এ অ্যান্ড বি? হিজ অ্যান্ড ড্যাশ, তো বুঝতে পারছো অ্যান বসানো আছে, তার মানে সেলফিশ তো হবে না। অ্যানের পর তো এস বসতেই পারে না। হ্যাঁ বসতে পারে যদি তার উচ্চারণটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, কিন্তু এখানে সেলফিশ স সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই না? সেটা তো একটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে সেলফিশ হতে পারে না। হয় ইগোইস্ট হবে, নয়তো ইগোটিস্ট হবে, কিংবা দুটোই হতে পারে। উত্তর কোনটা হবে? দেখো আমি অ্যান্সার বলছি, তারপর বিষয়টা বুঝিয়ে দিই। আমাদের উত্তর হবে ইগোটিস্ট, EGOTIST, ইগোটিস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইগোইস্ট কেন নয়? ইগোইস্ট এবং ইগোটিস্টের মধ্যে পার্থক্য কী? একটা জিনিস বুঝবে, ইগোইস্ট হোক বা ইগোটিস্ট হোক, দুয়ের মধ্যেই অহং ভাব থাকে, অহং ভাব থাকে, নিজেকে নিয়ে একটা ব্যাপার থাকে। বাট একটা ডিফারেন্স আছে। লেখো ইগোইস্ট, লিখে রাখো, অ্যান ইগোইস্ট
যে একজন ইগোইস্ট হবে, অ্যান ইগোইস্ট ক্যান বি ডেসক্রাইবড, অ্যান ইগোইস্ট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এ সেলফিশ পারসন, অ্যাজ এ সেলফিশ পারসন an egoist can be described as a selfish person. He believes that he is better and more important, he is better and more important than others, সে কি বিশ্বাস করে না সে বাকিদের থেকে বেশি ইম্পর্ট্যান্ট, বেশি ভালো, এবং সে একজন সেলফিশ ব্যক্তি। ইগোইস্ট মানে উল্টো দিকে যে ইগোটিস্ট হচ্ছে সেলফ সেন্টার্ড এবং সে আত্মকেন্দ্রিক এবং only interested in himself and talks about himself, এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট। and talks about ABT, এটাকে লিখে না, ফুলটা লেখো ABOUT, about himself। ক্লিয়ার? ইগোটিস্ট সে শুধুমাত্র নিজেকে নিয়েই ভাবে, নিজেকে নিয়েই সে চিন্তিত, নিজেকে নিয়েই সে ইন্টারেস্টেড এবং সে নিজেকে নিয়ে কথা বলে সব সময়। হি টক্স অ্যাবাউট হিমসেলফ, কারোর সাথে দেখা হয়েছে, কথা বলতে আরম্ভ করলো, সে নিজেকে নিয়েই কথা বলবে। উল্টো দিকে যে ইগোইস্ট, হ্যাঁ সে নিজেকে নিয়ে ভাবে, সে এটা ভাবে যে আমি বাকিদের থেকে ভালো, বাকিরা কিছুই নয় আমার সামনে, বাট সে নিজেকে নিয়ে এত কথা বলে না। ইগোটিস্ট সারাক্ষণ নিজেকে নিয়ে কথা বলবে। সামনে লোক পেলো, কথা বললো, সোশ্যাল গ্যাদারিংয়ে গেছে, 10 জন লোক আছে, সবাই সবার মতো কথা বলছে, ও কিন্তু গিয়ে নিজেকে নিয়েই কথা বলবে। ক্লিয়ার? তো ইগোটিস্ট এবং ইগোইস্টের মধ্যে যেন না গুলিয়ে যায়। নেক্সট 8 নম্বর প্রশ্ন, I said this dash his face, I said this dash his face, উত্তর কি হবে? প্রিপোজিশন বসাতে হবে, I said this dash his face, আমি তার মুখের উপরে এটা বললাম, I said this dash his face, সময় দেবো না, ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। যারা যারা বলছো I said this on his face, পুরোপুরি ভুল। উত্তর হবে I said this to his face, মুখের উপরে কিছু বলা, I said this to his face। ক্লিয়ার? এটাকে গুলিয়ে ফেলার কোনো জায়গা নেই, I said this to his face। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, she found a man dash her own heart, she found a man dash her own heart, সে নিজের পছন্দের মতো, নিজের হৃদয়ের মতো, নিজের বেসিক্যালি তার মানে পছন্দ মতো একজন লোককে খুঁজে পেল। she found a man dash her own heart, যেটা বসবে সেখান থেকে পুরোটা পর্যন্ত আমাদের একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। উত্তর কী হবে? বাই হার ওন হার্ট, লাইক হার ওন হার্ট, ফর হার ওন হার্ট, আফটার হার ওন হার্ট। যে কজন ভাবছে উত্তর হবে লাইক হার ওন হার্ট, নিজের মতো, তারা প্রত্যেকে ভুল। উত্তর হবে আফটার হার ওন হার্ট। ক্লিয়ার? একদম মাথায় রাখবে, শি ফাউন্ড এ ম্যান আফটার হার ওন হার্ট, তার নিজের মতো, একই রুচি সম্পন্ন, একই রকম ভিউজ রাখে, সেম আইডিয়াস রাখে, সেরকম একটি লোক খুঁজে পেল, নিজের মনের মতো একজন পেল, আফটার হার ওন হার্ট। 10 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন। আগের দিন মক টেস্টে ছিল, সেখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দেওয়া ছিল, আমি প্যাসিভ ভয়েস দিয়েছি, তোমাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। দ্যাট দ্য বুক ওয়াজ রেড বাই হিম ইজ নোন টু মি, দ্যাট দ্য বুক ওয়াজ রেড বাই হিম ইজ নোন টু মি, এটার অ্যাক্টিভ ভয়েস করতে হবে। যারা যারা ভয়েস চেঞ্জ জানো না তারা পারবে না, তবু বলবো আগের দিনের মক টেস্ট দেখো, সেখানে ভয়েস চেঞ্জটাকে খেয়াল করো, তুমি তারপর উল্টো দিক থেকে ভেবে ঠিক করো কোনটা উত্তর হবে। তোমাদের সময় এটার জন্য 40 সেকেন্ড, 40 সেকেন্ড সময় দিচ্ছি। উত্তর কি হবে? দ্যাট দ্য বুক ওয়াজ রেড বাই হিম ইজ নোন টু মি, উত্তর কি হবে? দ্যাট দ্য বুক ওয়াজ রেড বাই হিম ইজ নোন টু মি। এই যে টোটালটা, দ্যাট দ্য বুক ওয়াজ রেড বাই হিম, আগে এটার ভয়েস চেঞ্জ করো, কি দাঁড়াবে?
হি রেড দ্য বুক, হি রেড দ্য বুক, দ্যাটটা ছিল, দ্যাটটা আগে বসাও, দ্যাট হিটা ছোটো হাতের করো এইচটা, দ্যাট হি রেড দ্য বুক, দ্যাট হি রেড দ্য বুক ইজ নোন টু মি, ইজ নোন টু মি, এখন উত্তর দাও তবুও নেব, এখন উত্তর দিলে নেব, তারপর আর নেব না। দ্যাট হি রেড দ্য বুক ইজ নোন টু মি, আমি ধরে নিচ্ছি এই পুরোটা মানে সামথিং, এই পুরোটা মানে সামথিং, সামথিং ইজ নোন টু মি, সামথিং ইজ নোন টু মি। এবারে এটার ভয়েস চেঞ্জ করব, যদি এই পুরোটার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটার মানে সামথিং ধরে নিই, আমি সামথিং বসিয়ে দিলাম, সামথিং ইজ নোন টু মি, কোনো কিছু আমার জানা, তাই তো? আমি এবারে এর ভয়েস চেঞ্জ করছি, আই নো সামথিং, আই নো সামথিং, এই সামথিংটা কি? দ্যাট হি রেড দ্য বুক, বসিয়ে দেবো, আই নো দ্যাট, আই নো দ্যাট হি রেড দ্য বুক, হি রেড দ্য বুক, এই তো আমাদের উত্তর, আই নো দ্যাট হি রেড দ্য বুক, ক্লিয়ার? আই নো দ্যাট হি রেড দ্য বুক। এই ছিল আজকের মক টেস্ট, কার কার ঠিক হলো জানাও, কটা ঠিক হলো জানাও, কেমন লাগলো? অনেক ধরনের প্রশ্ন ছিল, আমি ডিটেলসে আজকে ক্লাস নিয়েছি, বুঝিয়েছি। ক্লাসটা কেমন লাগলো, তোমাদের জন্য সময় যথেষ্ট ছিল কি না, প্রত্যেকটি বিষয় আমাকে কমেন্ট বক্সে জানাবে। কার কত স্কোর হলো ডেফিনেটলি জানাও। এরপরে আমাদের মাত্র আর একটা মক টেস্ট থাকবে এই সিরিজে। তোমরা যারা এতদিন অবধি এই মক টেস্টের সাথে লেগে আছো, প্রত্যেক দিন লাইভ ক্লাস করছো, প্রত্যেককে আমার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যাতে পরীক্ষা তোমাদের ভালো হয়। আর একটা পরীক্ষা ভালোভাবে দাও, পুরনো যে মক টেস্টগুলো আছে ফাঁকা সময়ে রিপিটে দাও, মন দিয়ে শোনো, ভেতর থেকে কিন্তু প্রশ্ন থাকবে। সেই মক টেস্টে আমি যে কথা বলেছি সেখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে, হুবহু প্রশ্ন আমি তুলে দেব না। কিছু কিছু প্রশ্ন ডেফিনেটলি কমন পাবে, বাট কোনো একটা ওয়ার্ডকে নিয়ে আমি বলেছি, সেই ওয়ার্ডটা নিয়ে বুঝিয়েছি, তার কিছু নিয়ারেস্ট মিনিং, তার কিছু সিনোনিমস, সেগুলো সব নোট করা আছে। আমি প্রশ্ন কিন্তু সেখান থেকেও দেবো, সেন্টেন্স পাল্টে দিতে পারি। তাই মক টেস্টগুলোকে যদি রিপিটে দেখা সম্ভব হয় তো রিপিটে দেখবে, যদি মনে হয় খাতা পড়লে ভালো তাহলে খাতা থেকে পড়বে, যেটাই তোমাদের সুবিধা হবে সেটাই করবে। আশা করি পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। কীভাবে কী নেওয়া হবে না নেওয়া হবে সেটাই আমি পরে জানাবো। নেক্সট একটু প্ল্যান বলে দিই, নো সুনার দিয়ে ভিডিও খুব জলদি আসবে। নো সুনার, অ্যাজ সুন অ্যাজ, স্কার্টসলি, বেয়ারলি, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা নিয়ে একটা ভিডিও আসবে। 2 নম্বর ভিডিও আসবে একটা ডিগ্রি চেঞ্জ থেকে, এটা আগে আসবে ডিগ্রি চেঞ্জটা, ডিগ্রি চেঞ্জ পার্ট 2, ডিগ্রি চেঞ্জ পার্ট 2 29th ভিডিওর পরে 29 নম্বর মক টেস্টের পরে এটা আসবে, ডিগ্রি চেঞ্জ পার্ট 2। আর 2 এবং 2 এর ব্যবহার যত রকম হয় এটা একটা আসবে, বিস্তারিত ক্লাস আসবে এই 3টে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।